নমস্কার, আমরা কাউন্টার শট মূলত বাংলা ভাষায় সিনেমা নিয়ে লেখালেখি ও ক্রিটিক্যাল চর্চার একটি পোর্টাল। তবে এবার আর শুধুই লেখালেখি নয়, আমরা একটি পডকাস্ট সিরিজও শুরু করতে চলেছি। এখানে আমরা সিনেমা মাধ্যমটির সাথে যুক্ত এবং সিনেমা নিয়ে প্যাশনেট বিভিন্ন লোকজনদের সঙ্গে আড্ডা দেব। আমি লাবণ্য, কাউন্টার শটের সহ সম্পাদক। আজ আমার সঙ্গে রয়েছে ফিল্মমেকার যুধাজিৎ বসু। যুধাজিৎ দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট পুনের প্রাক্তনী এবং ওনার বানানো একাধিক শর্ট ফিল্ম বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। ওনার সাম্প্রতিকতম ছবি নেহেমিচ 2023 কান ফিল্ম ফেস্টিভ্যালের লা সিনেফ বিভাগে মনোনীত হয়। এছাড়াও কালসুবাই ছবিটি ওভার হোসেন শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির শিরোপা পেয়েছে। তবে যুধাজিৎ দা কেবল ফিল্ম মেকারই নন, উনি একজন ফটোগ্রাফার, রিডার এবং অবরে সবরে কবিতাও লিখে থাকেন। আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করব প্রথমে, সেটা হচ্ছে যে আমরা তো ছোটবেলা থেকে যারা সিনেমা নিয়ে পড়েছি বা সিনেমা দেখে বড় হয়েছি, তাদের কাছে এই কান, বার্লিন, ভেনিস এই ফেস্টিভ্যালগুলো খুব বড় বড় নাম এবং এগুলো নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে। তুমি যখন ফিল্ম মেকার হিসেবে এই 30 বছর বয়সে যখন গিয়ে পৌঁছলে সেই ফেস্টিভ্যালে, তো সেখানে তোমার কি অভিজ্ঞতা হলো? মানে সেখানে কি তোমার স্বপ্নটা কোনো একটা ভাবে প্রচন্ড ভ্যালিডেশন পেলো, নাকি কোথাও একটা গিয়ে স্বপ্ন ভঙ্গও হলো? মানে এই পুরো এই যেটা হিউজ ফেস্টিভ্যাল এবং সেখানে ছবি দেখা এবং নিজের ছবি দেখানো, এই পুরো অভিজ্ঞতাটা এবং এই দিক থেকে অভিজ্ঞতাটা যে ছোটবেলা থেকে আমাদের এই নিয়ে একটা ফ্যান্টাসি, একটা স্বপ্ন রয়েছে এই ধরনের ফেস্টিভ্যালগুলো নিয়ে, তো এটা নিয়ে কি বলবো? হ্যাঁ, এটা ঠিক যে মানে ফিল্মের ছাত্র হিসেবে এবং ফিল্ম লাভার হিসেবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার বহু প্রিয় ছবি এবং প্রিয় ফিল্ম মেকারকে আমি কান, বার্লিন, ভেনিস, রটারডাম, টরন্টো এই ধরনের বড় বড় ফেস্টিভ্যালগুলোর মারফত চিনতে পেরেছি। বিশেষ করে কান, কারণ এটা ঠিক যে কান ফিল্ম ফেস্টিভ্যালের মেন কম্পিটিশন, সার্টেন রিগার্ড এইসব সেকশনের যে ছবিগুলো প্রতি বছর আসে, সেগুলোই মোটামুটি ভাবে একটা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড সিনেমায় কি হচ্ছে না হচ্ছে তার একটা দিক নির্দেশ করে। এবার সেটা কতটা যথাযথ সেটা সবসময় এটা আপেক্ষিক, কিন্তু কান, বার্লিন, ভেনিস এখনো মানে এই তিনটি সব থেকে বড় ফেস্টিভ্যাল। তার মধ্যে কান তো বোধ হয় মানে ইন টার্মস অফ আর্টিস্টিক কোয়ালিটি অ্যান্ড মেরিট কানকেই এখনো সর্বোচ্চ ধরা হয় সব দিক বিবেচনা করলে। অফকোর্স বার্লিন বা ভেনিস কানের থেকে অনেক বেশি সংখ্যক ছবি দেখায়, কান ফিল্ম ফেস্টিভ্যাল অত সংখ্যক ছবি দেখায় না, কিন্তু সব দিক থেকে বিবেচনা করলে কানের যেটাকে ব্র্যান্ড ভ্যালু বলে ফেস্টিভ্যালে, সেটা এখনো সব থেকে বেশি। তো এরকম একটা ফেস্টিভ্যালের ছবি সিলেক্ট হলে স্বভাবতই খুবই আনন্দ হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা একটা কাইন্ড অফ ড্রিম কাম ট্রু সেখানে ওয়ার্ল্ড প্রিমিয়ার করা। তবে যেহেতু এর আগেও আমার ছবি ফেস্টিভ্যালসে গেছে, যে ওভার হোসেনে একটা গ্র্যান্ড প্রাইজ পেয়েছিল আমার আগের ছবি কালসুবাই, তারও আগে আমি যে ছবি বানিয়েছি যেটা ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যাওয়ার আগে যে দুটো ছবি বানানো, সেগুলো অনেকগুলো ফেস্টিভ্যালসে গেছিল। তার মধ্যেও কয়েকটা যেরকম মেরিল্যান্ড, তারপরে ইসমাইলিয়া, আরো কতগুলো ফেস্টিভ্যাল, সেগুলো বেশ ভালোই। তো আমার ফেস্টিভ্যালসের সাথে অভিজ্ঞতাটা অনেক দিনের। বিশেষ করে কানে সিলেক্ট হওয়াতে যেটা হয়েছে সেটা হলো একটা ছবি, এর আগের ছবি যেটা ডকুমেন্টারি, সেটা আরো অনেক জায়গায় দেখানো হয়েছে, সে ছবি অ্যাওয়ার্ডও পেয়েছে, কিন্তু কানের একটা সিলেকশন যতটা পরিচিতি বা যতটা একজন ফিল্ম মেকার হিসেবে তাকে তার অনেকগুলো পথ খুলে দিতে পারে। তুমি ভেনিউতে গেছিলে, উপস্থিত থেকেছিলে, যেটা অন্যান্য ফেস্টিভ্যালে সেটা যেতে পারিনি, সেটা কারণ সে সময়টা করোনা ছিল, তো যাওয়ার সম্ভাবনাই ছিল না, কারণ সেই ফেস্টিভ্যাল গুলো বেশিরভাগই অনলাইন হচ্ছিল। তো যাই হোক, সেটা একটা কানের ফেস্টিভ্যালের মূল্যটা আমার মনে হয় কানের থেকে বেরিয়ে বাইরে এলে বোঝা যায় বেশি। যতটা ফেস্টিভ্যালে যতক্ষণ দিন ছিলাম তত দিন যা বুঝেছি, তারপরে এসে বোঝা যায় যে তার একটা মূল্য আছে, সব রকম দিক থেকেই আছে। তো সেক্ষেত্রে স্বপ্নভঙ্গ হয়নি। তবে একটা ব্যাপার হলো যে আমি নিজে অনেকদিন, এবং ইন্টারনেটে এখন এটা সকলেই করতে পারে, এই ফেস্টিভ্যালস গুলো সম্বন্ধে এখানে কিরকম মানে কটা সেকশন আছে, কি ছবি দেখানো হয়, কোন ভালো ভালো ছবি অনেক সময় কান রিজেক্ট করে, পরে সেই ছবি দেখা যায় ভেনিসে গিয়ে গোল্ডেন লায়ন পেলো বা ভাইস ভার্সা, এইসব সম্বন্ধে রিসার্চ করার জন্য বা জানার জন্য এখন সে ফেস্টিভ্যালে যাওয়ার প্রয়োজন হয় না। মানে আমি বলতে চাইছি যে কোনো কেউ সে
রিসার্চ করলেই অনলাইনে সে এই সব ফেস্টিভ্যালসগুলো কিভাবে হয়, কোথায় হয়, সবই জানা যায়। যে জন্য আমি কানে পৌঁছানোর পরে আমার একেবারেই কোথায় এসে পড়লাম এরকম কিছু মনে হয়নি। আমার বরং খুব মনে হয়েছে যে আই এম ভেরি অ্যাট হোম হিয়ার, খুব চেনা লেগেছে জায়গাটা। তো সেটা সেই দিক থেকে এক্সপিরিয়েন্সটা খুব ভালো। যেটা একটা প্রথম বলার কথা সবকিছুর আগে, যে জিনিসটা আমাকে খুব মুগ্ধ করেছে এবং যেটা আমি ভেবেছিলাম যে এরকমটাই হবে, সেটা হলো তার প্রজেকশন। মানে ওরা প্রত্যেকটা ছবি যতটা যত্ন নিয়ে এক একটা ছবির পিছনে, আমাদের এই লাস্ট লেফট সেকশনের যিনি আর্টিস্টিক কিউরেটর, সে এক একটা ছবির পিছনে তার যেরকম যত্ন এবং যতটা উঁচু মানে প্রজেকশন হয়, মানে সেই ছবি আমি আমার ইনস্টিটিউটে দেখেছি, কিন্তু আমি যখন কানের বুনুয়েল থিয়েটারে দেখছি, আমি প্রজেকশনে মানে আমার যেভাবে আমরা ছবিটা করেছি ইন টার্মস অফ সাউন্ড, লাইট, লুমিনেন্স, একদম যথাযথ। মানে এখন অবধি সব থেকে ভালো প্রজেকশন কানেই হয়েছে এবং সেটা হবে, এটা আশা করা যায়। এবং সেই বিষয়ে খুবই যাকে বলে স্যাটিসফাইড, কারণ একজন ফিল্ম মেকার হিসেবে আমার অন্তত প্রজেকশনটা কিরকম হচ্ছে সেটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট। তো সেটা দেখি আমি খুবই স্যাটিসফাইড কানের বুনুয়েল থিয়েটারে। এছাড়া তাদের যে একটা মহত্ব আছে, পছন্দের ফিল্ম মেকারকে পছন্দের ফিল্ম মেকার তো ওখানে অনেকেই রয়েছে, কিন্তু যেটা মুশকিল হয় যে নিজের ছবি নিয়ে গেলে ওই কয়েকটা দিন যতটা ব্যস্ততা থাকে, অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও বেশিরভাগ ছবি দেখার সময় পাওয়া যায় না। আমিও পাইনি, তার মধ্যে একটা দুটো দেখেছি যেগুলো না দেখলেই নয়। যেমন নুরিবুল গেজালান, টার্কিশ ফিল্ম মেকার, তার নতুন ছবি অ্যাবাউট ড্রাই গ্রাসেস, ওটা দেখতে পেরেছি। ওয়েস অ্যান্ডারসনের একটা ছবি দেখেছি, আর বহু ছবি আমার দেখা হয়নি কারণ আমি সময় পাইনি। আমার কানের অভিজ্ঞতা বেশ ভালো, কারণ ওখানে প্রত্যেকে খুব ওয়ার্ম, খুবই ওয়েলকামিং এবং ফিল্ম মেকারদের খুব যথাযথ রেসপেক্ট করা হয়। তো সেখানে স্বপ্নভঙ্গ কখনোই হয়নি। তবে হ্যাঁ, এটা ঠিক যে ফেস্টিভ্যালস সিলেকশন বা অ্যাওয়ার্ডই কখনোই একটা ছবির মানে তার কি বলবো, তার একমাত্র ইয়ার্ডস্টিক অফ কোয়ালিটি হতে পারে না, কোনোদিনই পারেনি। ঠিক যেরকম বক্স অফিসও একটা ছবির ইয়ার্ডস্টিক হতে পারে না। এখন আমি অন্তত বলতে পারি লাস্ট 7-8 বছরে কয়েকটা শর্ট ফিল্ম বা ইন্ডিপেন্ডেন্ট ফিচার ফিল্ম যারা বানিয়েছেন, মানে যেসব ইন্ডিপেন্ডেন্ট ফ্র্যাটার্নিটির মধ্যে আমরা আছি, আমি এরকম বহু ছবি দেখেছি, সেই ছবি ভীষণ মুগ্ধ করেছে আমাকে, কিন্তু সেরকম কোনো বড় ফেস্টিভ্যালে যায়নি, অ্যাওয়ার্ডও পাইনি। এরকমও ছবি দেখেছি যে এমন কিছু নয়, মনে হয়েছে বেশ বোরিং, সেই ছবি বহু অ্যাওয়ার্ড পেয়েছে এবং বহু জায়গায় প্রশংসিত। আমার নিজেরই কালসুবাই ছবিটা মনে হয় খুব একটা আমি নিজে করে স্যাটিসফাইড নই, কিন্তু এখন অব্দি ওটা সব থেকে বেশি ক্রিটিক্যালি অ্যাক্লেম যাকে বলে। আবার এরকম ছবিও আছে যে সত্যি খুব ভালো ছবি এবং সত্যি রেকগনিশনও পেয়েছে, তো সব রকমই আছে। তো সেটা দিয়ে এখন আলাদা করে জেনারেল কোনো কমেন্ট করা যায় না। এটা বলা যায় যে এখন এত ছবি হয় চারদিকে, ভালো ছবি খুঁজে নেওয়াটা একটা দর্শক হিসেবে দায়িত্বের মধ্যে পড়ে। ভালো ছবি সবসময় যে দর্শকের কাছে পৌঁছতে পারবে তা নয়, অনেক সময় অনেক কারণে, মানে সেটা ফিচার ফিল্মের ক্ষেত্রে রিলিজের কারণে, শর্ট ফিল্মের ক্ষেত্রে ফেস্টিভ্যালসের কারণে, নানা কারণে অনেক সময় অনেক ভালো ছবি হয়তো তার যে দর্শক যারা দেখলে ছবিটা উপভোগ করবে তাদের কাছে পৌঁছতে পারে না। কিন্তু ভালো ছবি হচ্ছে না এরকম কোনো ব্যাপারই নয়, অন্তত ভারতবর্ষেই প্রচুর ভালো ছবি হচ্ছে। হ্যাঁ, একটা কথা বলা যেতে পারে যে ভারতবর্ষে যত সংখ্যক ছবি হয় সেই তুলনায় রেশিওটা কম, নিশ্চয়ই কম, কিন্তু ভালো ছবি সব জায়গাতেই হচ্ছে। ভালো ছবি দর্শকের কাছে পৌঁছবে কি করে সেইটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। মানে আগে যেটা ছিল ছবিটা বানানোটা চ্যালেঞ্জ, এখন বানানোটা চ্যালেঞ্জ নয় তা নয়, তবে বানানোর চেয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে বানাবার পরে সেটা আমি দর্শকদের কাছে কি করে পৌঁছে দেবো। সেই ক্ষেত্রে তুমি মনে করো যে ফেস্টিভ্যাল সেই ক্ষেত্রে এক ফেস্টিভ্যালস নিশ্চয়ই খুব ভালো অ্যাভিনিউ, এবং কানের মতো ফেস্টিভ্যাল তো বটেই, নিশ্চয়ই খুব ভালো অ্যাভিনিউ। এবং শর্ট ফিল্মে কি হয়, ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে শর্ট ফিল্মের ঠিক সেই রকম বাজার তো নেই, আর যেগুলো আছে সেগুলো খুবই কমিশনড প্রজেক্টস এর মতো, সেগুলো ঠিক একজন আর্টিস্টিক এক্সপ্রেশন বা একজন পরিচালকের নিজস্ব এক্সপ্রেশনের শর্ট ফিল্ম নয়। যেগুলো আমরা দেখি ইউটিউবে হয়তো কোনো চ্যানেল আছে, তার সাথে কোনো ব্র্যান্ড যুক্ত আছে, সেগুলো ঠিক মানে স্বতঃস্ফূর্ত শর্ট ফিল্মস নয়, সেগুলো কমিশন প্রজেক্টস এর মতো। কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছে থেকে একটা ছোট ছবি যারা বানাচ্ছেন তাদের ক্ষেত্রে ফেস্টিভ্যালস একটা খুব বড় অ্যাভিনিউ। কিন্তু ফেস্টিভ্যালসেরও নানান ব্যাপার থাকে, তাদের কিউরেশনে নানান রিকুইজিশন থাকে। হয়তো একটা ফেস্টিভ্যাল এবছর এইরকম একটা থিমের মধ্যে কিউরেট করবে একটা, মানে আমার অনেক ছবি
অনেক ফেস্টিভ্যাল নিজে আমন্ত্রণ জানিয়েও কিন্তু প্রত্যাখ্যান করেছে, সেটার সাথে কোনো কোয়ালিটির সম্পর্ক নেই। তারা যে থিমে এবারে ফেস্টিভ্যালটাকে সাজাচ্ছে তারাই আমন্ত্রণ জানালো, কিন্তু ফাইনালি দেখা গেল ফাইনাল কিউরেশনটা যে থিমে করছে সেটার সাথে আমার ছবিটা হয়তো খাপ খাচ্ছে না। তো এখানে ওই জন্য ফেস্টিভ্যাল রিজেকশন মানে ছবি খারাপ তা নয়, আবার সিলেকশন মানে যে ছবি ভালো তাও নয়, কিন্তু ফেস্টিভ্যাল সিলেকশন হলে যেটা সুবিধা হয় এই ছোট ছবি দর্শকের কাছে পৌঁছতে সুবিধা হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং পরের ছবিগুলো বানাতেও আরো বোধহয় কিছুটা নিশ্চয়ই কিছুটা সুবিধা হয়, নিশ্চয়ই কিছুটা সুবিধা তো হয় বটে। আর তোমার কথা থেকে একটা খুব ইন্টারেস্টিং আমি পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে তুমি বললে যে আজকে ফেস্টিভ্যাল সিলেকশন বা সিলেকশন না হওয়া একটা ভালো ছবির কোনো ইয়ার্ডস্টিক নয়, অবশ্যই ইয়ার্ডস্টিক নয়। তো এখান থেকেই আমি আসবো যে তুমি মানে ছবি বানানোটা তো একটা লম্বা প্রসেস। তোমার ধরো প্রথমে তুমি যখন ছবি নিয়ে ভাবছো, তারপর তোমার সেই ভাবনাটাকে তুমি স্ক্রিপ্টের আকার দিচ্ছ, একটা কোলাবোরেশন করছো, সেই স্ক্রিপ্টের আকার থেকে তোমার ভাবনাটা আরেকটু এগোচ্ছে যে তুমি কিভাবে সেগুলোকে টেকনিক্যালিটিস দিয়ে ফিল্মটাকে বানাবে। তারপর তুমি অন দ্য সেট কাজ করছো, বিভিন্ন লোকের সাথে কোলাবোরেট করছো, তারপর ডিস্ট্রিবিউট করছো, এবং তারপর ডিস্ট্রিবিউশনের পর বিভিন্ন লোক যারা বিশুদ্ধ দর্শক, যারা এই প্রসেসটার মধ্যে নেই, আমি সেই অর্থে বিশুদ্ধ দর্শক বললাম, কারণ যারা প্রসেসটার মধ্যে আছে তারা প্রত্যেকেই নিজের দিকটার অনেকটা বেশি, যেমন কেউ যদি অভিনয় করে সে একজন বিশুদ্ধ দর্শক নয়, কারণ সে তার বারবার নিজের কাজটায় বেশি চোখ পড়ে যাবে, বা যে একজন টেকনিশিয়ান যে আলো করেছে তার মানে এই আলোটা হয়তো আরেকটু ভালো করা যেত, এই জায়গাটা একটু পড়ে গেছে। তো বিশুদ্ধ দর্শক বলছি যে যারা হচ্ছে যে একদম এই পুরো সিনটার বাইরে, তোমার ভাবনা থেকে স্ক্রিপ্ট থেকে শুরু করে পোস্ট প্রোডাকশনের পুরো পরে ছবিটা তৈরি হলো। এবার আমি তোমাকে এটাই জিজ্ঞাসা করছি, বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে তো তোমার ছবিটা যায়, এবং এই ক্রিয়েটিভ প্রসেসটা কিরকম এবং কোন প্রসেসটা, এবং তুমি একটা সময়, আমি অনেকগুলো প্রশ্ন একসাথে রাখছি, তুমি একটা সময় বলেছিলে যে ফিল্ম মেকিং ইজ আ ভেরি লোনলি জার্নি। এইটা তুমি কোন জায়গা থেকে মনে করো, যেখানে ফিল্ম মেকিং কোথাও একটা গিয়ে খুব কোলাবোরেটিভ একটা প্রসেস? এখন বিশুদ্ধ দর্শকের ডেফিনেশনটা খুব ভালো লাগলো শুনে, কারণ আমি প্রথম বুঝতে পারছিলাম না বিশুদ্ধ দর্শক কি। ন্যাচারালি অ্যাবসলিউটলি যে কোনো রকম ফিল্ম মেকিং এর সাথে জড়িত নয় বা সে ওই প্রসেসটার মধ্যে নেই, সেই বিশুদ্ধ দর্শক একেবারেই, মানে সেই অর্থে সেই বিশুদ্ধ দর্শক, মানে সেখানে তার কোনো রকম এখানে এলিটিজম হচ্ছে না। এখন এটা ঠিক, ওই জন্য আমি ছবি একটা এখানে বলে রাখি, আমি দুটো ছবি নিজের আমার যে কোম্পানি হুটন পিকচার্স, সেই দুটো শর্ট ফিল্ম আমি নিজের কোম্পানি দিয়ে প্রযোজনা করেছি, তো সেখানে ডিস্ট্রিবিউশন আমিই করেছি বলা যায়, যেটা কুইরো খোঁজি মুভিতে ছিল। বাকিগুলো কিন্তু সবই আমার ফিল্ম ইনস্টিটিউটের ছবি, সুতরাং সেখানে তার প্রযোজনা বা তার ডিস্ট্রিবিউশনটা ঠিক কথাটা আসে না, কারণ ফিল্ম স্কুলের ছবি কখনই কোনো কমার্শিয়াল পারপাসের জন্য নয়। যেহেতু এই নেহমি চৌকানে অনেক বায়ার্স চলে এসেছিল কেনার জন্য, আমরা স্বভাবতই দিতে পারিনি, কারণ এটার কপিরাইট ফিল্ম স্কুলের। সুতরাং আমি শর্ট ফিল্মের ডিস্ট্রিবিউশন নিয়ে যে খুব কিছু একটা বলতে পারবো তা নয়। হ্যাঁ, আমার দুটো ছবি মুভিতে ছিল, আমরা দুটো নেপালি ভাষায় শর্ট ফিল্ম বানিয়েছিলাম কুইরো আর খোঁজি বলে। সেটা বানাবার পরে বেশ কয়েকটা ফেস্টিভ্যালসে যাওয়ার পরে আমাদের একটা স্ক্রিপ্ট, একটা ফিচার স্ক্রিপ্ট এনএফডিসিতে সিলেক্ট হয় 2020 সালে, তখন করোনার সময়। তো সেই সময় অনলাইনেই মুভির সাথে আমাদের একটা মিটিং হয়, এবং মিটিংয়ে তারা আগ্রহ প্রকাশ করে ওই কালসুবাই ছবিটা নেওয়ার জন্য, যখন যেহেতু ওটা তখন ওভার হোসেনের একটা গ্র্যান্ড প্রাইজ পেয়েছিল। স্বভাবতই কালসুবাই এফটিআই এর কপিরাইট, সুতরাং আমি দিতে পারিনি। তখন তারা আমার বাকি দুটো ছবির ব্যাপারে উৎসাহ দেখায় এবং আমরা একটা বিক্রি বাটার মধ্যে যাই, মুভি অ্যাকোয়ার করে, এই পর্যন্ত। এছাড়া শর্ট ফিল্মের এখন ডিস্ট্রিবিউশন কি ভাবে হয় আমি খুব একটা জানি না, তবে অনেক রকম চ্যানেল, অনেক রকম মাধ্যম উঠে এসছে, স্পেশালি করোনার পরে লাস্ট 2 বছরে, যেখানে কিন্তু অনেক ফিল্ম মেকাররা শর্ট ফিল্মটাকে একটা ফরম্যাট হিসেবে ভাবছে। মানে আমরা যেটা ভাবি শর্ট ফিল্ম হচ্ছে একটা পাথওয়ে ফর আ ফিচার ফিল্ম, যে আমি শর্ট বানাচ্ছি, যে আমি একটু ফিচার বানাবো। আমার ক্ষেত্রে যেটা একেবারেই সত্যি, আমি শর্ট বানিয়েছি ওইটা ভেবেই যে এবার ফিচার বানাবো তার প্রস্তুতি। আর ফিল্ম স্কুলে তো শর্ট ফিল্মই বানাই আমরা, ওখানে তো ফিচারের প্রশ্ন নেই। কিন্তু এখন অনেকে আছেন, আমি চিনি যাদেরকে, যারা কিন্তু শর্ট ফিল্ম বানাচ্ছেন ফিচার বানাবো বলে, বা ফিচার এক্ষুনি বানাতে পারছেন তা নয়, তারা শর্ট ফিল্ম মেকার হিসেবেই তা একটা আইডেন্টিটি তৈরি করতে চান। তো তাদের ক্ষেত্রে নিশ্চয়ই অনেক অন্যান্য অ্যাভিনিউজ ওপেন হচ্ছে, তার মধ্যে একটা ওটিটি প্ল্যাটফর্ম, মুভির মতো ওটিটি প্ল্যাটফর্ম, যেটা খুব কিউরেটেড দর্শককে মানে তাদের জন্য তৈরি, সেটা খুবই একটা ভালো
প্ল্যাটফর্ম। না, আমি বোধহয় তোমাকে বলছিলাম যে এই যে বিভিন্ন যে জার্নিগুলো, মানে একটা একদম স্ক্রিপ্টের ভাবনা থেকে শুরু করে স্ক্রিপ্ট লেখা, তুমি ডিস্ট্রিবিউশন যদি আমি ছেড়েও দিই, স্ক্রিপ্ট লেখা, তারপর সেটাকে ইমেজ দিয়ে ভাবা এবং শুট করা, সবার সাথে কোলাবোরেট করা, কথা বলা টেকনিশিয়ানদের সাথে, এই যে পুরো প্রসেসটা, তার মধ্যে তোমার মানে এই যে তুমি একটা তো প্রচন্ড কোলাবোরেটিভ প্রসেস, কিন্তু তুমি আবার একই সাথে বলো যে ফিল্ম মেকিং ইজ আ ভেরি লোনলি জার্নি। তো এখন এটা না পুরোপুরি ডিপেন্ড করছে। আমি এটা হয়তো তোকে হয়তো পার্সোনালি বলেছি ফিল্ম মেকিং ইজ এ লোনলি জার্নি, যেটা আমার জন্য হয়তো সত্যি। এটা ইন জেনারেল আমি ফিল্ম মেকিং ইজ এ লোনলি জার্নি বলাটা ঠিক হবে না, কারণ প্রত্যেকটা ফিল্ম মেকার আলাদা জার্নি, তার অ্যাপ্রোচ আলাদা। এখন অবধি আমি যেভাবে ছবি করে এসেছি, সেখানে সেটা ফিল্ম স্কুলেই হোক বা ফিল্ম স্কুলের বাইরেই হোক, নিশ্চয়ই কোলাবোরেটিভ, কিন্তু মোটামুটি ছবিটার সমস্ত ডিপার্টমেন্টাল দায়িত্ব বা তার ডিসিশন সবটাই আমার, খারাপ হলেও আমার, ভালো হলেও আমার। সেখানে স্বভাবতই এই জিনিসটা লোনলি। তার কারণ এখানে অনেক সময় হয়েছে যে এক তো আমরা একটা অল্প বাজেটের মধ্যে কাজ করি, 2 নম্বর আমি যে ধরনের ছবি করেছি সেটার প্রথমেই আমার মাথায় মনে হয় যে আমার দর্শক সংখ্যা সীমিত, বা আমি এমন একটা কোনো ভাবে ছবি করছি না যেটা হয়তো অনেকের ভালো লাগবে। যদি লাগে তো সেটা একটা মানে খুব সারপ্রাইজিং ব্যাপার হবে। আমি ধরিয়ে নিচ্ছি যে এটা হয়তো খুব কম সংখ্যক মানুষেরই ভালো লাগবে, তার মানে এই নয় যে আমি বড় দর্শকের কাছে পৌঁছতে চাই না। কিন্তু মনে হয় যে এই যে থিম বা যে ধরনের ট্রিটমেন্ট আমার ছবিতে এখন অব্দি এসেছে, এটার খুব বড় দর্শক আশা করাটা হয়তো একটু আনরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। ন্যাচারালি ছবিগুলো পুরোটাই মানে তার দৃশ্যায়ন থেকে শুরু করে তার সাউন্ডস্কেপের মধ্যে অনেকটা আমি আছি, এবং এই নিয়ে যে আমার সাথে আমার ইউনিট মেম্বারদের মাঝে মাঝে 2-1বার ঝামেলা হয়নি তাও নয়, কারণ আমি একটু কন্ট্রোল ফ্রিক যাকে বলে। সেটা এই কারণে যে ছবিটার খারাপ হলে পুরোটাই আমার উপরে এসে পড়বে, আর ভালো হলে বরং অনেক সময় যে আচ্ছা এই ডিপার্টমেন্টটা ভালো হয়েছে, কিন্তু খারাপ হলে সেটা পরিচালকেরই হয়। সেই ক্ষেত্রে এটা লোনলি। আর তার কারণ হচ্ছে, এক তো আমি খুব একটা যে চট করে অনেকের সাথে মিশে যেতে পারি তা নয়, আমিও স্বভাব দিক থেকে একটু মানে ইন্ট্রোভার্ট না হলেও আমার একটু একা কাজ করতে ভালো লাগে। একমাত্র মানে একদম সঠিক অর্থে এক ধরনের একাকিত্ব প্রয়োজন হয় আমার মনে হয়, সেটা তো আপেক্ষিক হয়তো লাগে, নিশ্চয়ই লাগে, কিন্তু সঠিক অর্থে যদি কোলাবোরেটর বলা যায়, আমার সাথে পৃথ্বীজয় গাঙ্গুলি যে নেহেমিচে সহকারী রাইটার, এবং এখন আমরা একসঙ্গে যে ফিচারটা করছি, এবং কুইরো খোঁজিটা আমরা একসাথে লিখেছি ও বানিয়েছি, একমাত্র কোলাবোরেটর সেই আমি আর পৃথ্বীজয়। তো আমরা একটা ইউনিট হিসেবে কাজ করি। সে ছাড়া বাকিরা এখনো সেই রকম যাকে কোলাবোরেশন বলা যায়, মানে যাকে যার আইডিয়াটা ছবিতে চলে আসছে বা তার অনেক রকম ইনপুট ছবিটাকে সমৃদ্ধ করছে, সেটা হওয়ার স্কোপ হয়নি খুব একটা। আশা করি ভবিষ্যতে হবে। এবং অনেক সময় যেটা হয়, বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকে, এবং সেগুলো কে এক জায়গায় নিয়ে আসা, সবাইকে সেম পেজে আনার কাজটা সবসময় সহজ নয়। এটার জন্য মাঝে মাঝে এই কাজটা দুরূহ হয়ে ওঠে। এবং সত্যি কথা বলতে হলে ছবি তৈরির ক্ষেত্রে স্ক্রিপ্টটা হয়ে যাওয়ার পরে আমি যে খুব সেটাকে নিয়ে গভীরে কারোর সাথে আলোচনা করি তা নয়, আমি খুব প্র্যাকটিক্যালি ছবিটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। এবং আমার কাছে ফিল্ম মেকিংটা মোস্টলি মানে ডিরেকশনটা ইজ আ ম্যাটার অফ সলভিং প্রবলেমস। তো সেইটা ন্যাচারালি প্রক্রিয়াটা আমি খুব এনজয় করি। ছবিটা বানাবার পরে আমার একটু লোনলি লাগে, কারণ তখন আমি দেখলে আই ক্যান অনলি সি দ্য মিস্টেকস ইন দ্য ফিল্ম। তো তাই জন্য আমি চেষ্টা করি একবার পুরোপুরি আউট হওয়ার পরে আর না দেখে এবার ডিট্যাচ করে নিতে। আমি বলবো যে কোন সময়টা তোমার মনে হয় যে সব থেকে বেশি এক্সট্যাসিভ, তুমি যখন ভাবছো, নাকি যখন ছবিটা কেউ একজন দেখে বলছে যে খুব ভালো লেগেছে, মানে তোমার খুব পছন্দের কেউ যাকে তুমি বিশ্বাস করো এই বিষয়ে, বা ফেস্টিভ্যালে সিলেক্ট? এইটা সময়ের সাথে পাল্টায়। আজকে ধর 5-7 বছর আগে আমি যখন সেনজিভিএস এ পড়ছি, সে সময় আমার কাছে সব থেকে এক্সাইটিং ছিল ভাবনার সময়টা, যখন আমি ছবিটা নিয়ে লিখছি, ভাবছি, এবং সে সময় আমি অনেকের সাথে কনসাল্ট করতাম নানান আইডিয়া নিয়ে। তো সেনজিভিএস এর সময় আমার মনে পড়ে, তখন আমার বয়সটা অনেকটা কম, তখন ভাবনা বা লেখার সময়টাই সব থেকে এক্সাইটিং ছিল, কারণ তখনও শুটিংটা একটু ভয় করতো, ঠিক করে পারবো তো, টেকনিক্যাল জিনিসগুলো যদি ভুল হয় ইত্যাদি। কারণ অনেকেরই ছবি শুরুর ক্ষেত্রে টেকনিক্যাল জিনিসগুলো একটা মনে হয় যেন ওটা দুরূহ। অ্যাকচুয়ালি ওইটা জানা খুব একটা কঠিন নয়। দুরূহ কাজটা অনেক বেশি লেখা, দুরূহ কাজটা অনেক বেশি ছবিটাকে কনসিভ করা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্তত এখন সব থেকে এক্সাইটিং অবশ্যই সবকিছু মিলিয়ে, বা সেটা ছবি টু ছবি মানে মেটেরিয়াল টু মেটেরিয়াল ডিফার করে, কিন্তু এখন অবধি যেসব ছবি বানিয়েছি সব থেকে এক্সাইটিং হচ্ছে এডিটিং স্টেজ।
কারণ সেইখানে ছবিটা প্রাণ পাচ্ছে। বা শুধু এডিটিং বলুন, এডিটিং অ্যান্ড সাউন্ড, কারণ দুটো আমরা তো মোটামুটি এখন একসাথেই করি, মানে একটা কাট হওয়ার পরে সেটা সাউন্ডে যায়, একটা ট্র্যাকলে হওয়ার পরে আবার হয়তো এডিটে ফেলে। তো এই এডিট অ্যান্ড সাউন্ড এই দুটো স্টেজ সব থেকে এক্সাইটিং, কারণ এই সময় ছবিটা প্রাণ পাচ্ছে যাকে বলে। এবং আমার ছবি ইনস্টিটিউটে সেটা সম্ভব হয়নি, বাট আমি নিজেই এডিট করতে ভালোবাসি, বাকিগুলো নিজেই করেছি। ইনস্টিটিউটগুলো তো করা সম্ভব নয়, সেখানেও চেষ্টা করেছি যতটা নিজের মতো করে করা যায়। তো এডিটিংটা আমার কাছে খুবই এক্সাইটিং এখনো। এবং ওই একটা সময় যে ওই সময় খুব একা একা কাজ করা যায়, এডিটারের কাজটা অনেকটা লেখকের মতো। এবং যেহেতু আমি একটু একা করতে ভালোবাসি, আমি একা বলতে এখানে আমি আর পৃথ্বী যায়, আমরা দুজনে থাকলে খুব একটা একা মনে হয় না। এডিটিংটা আমাদের কাছে সব থেকে এক্সাইটিং, আবার সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং যদি শর্ট ভালো না আসে। কিন্তু সেই অনেক সময় সেই যেগুলো মনে হচ্ছে ভালো হয়নি বা যেগুলো করতে পারিনি, কিভাবে সেগুলোকে সেই মিস্টেক্স গুলোকে ঢাকা যায়, বা অল্টারনেটলি আমি যেগুলো করতে পারিনি, যেগুলো মনে হচ্ছে আমার উইক পয়েন্ট, সেই উইক পয়েন্টকে কি করে স্ট্রেংথে কনভার্ট করা যায়, এগুলো এডিটিংই সম্ভব। তো ওই স্টেজটা সব থেকে এক্সাইটিং। এবং তুমি এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বললে, সেটা হচ্ছে যে কনসিভ করা বা প্রাণ পাওয়া। তো আমার এই সূত্রে মনে পড়ছে যে তোমারই বন্ধু ফিল্ম মেকার আদিত্য বিক্রম সেনগুপ্ত, উনি আসা যাওয়ার মাঝে রিলিজ হওয়ার সময় একটা ইন্টারভিউ বেরিয়েছিল কোনো একটা পত্রিকায়, আমার মনে পড়ছে না, সেখানে উনি বলেছিলেন যে এই ফিল্ম মেকিং এর পুরো প্রসেসটাকে মনে হয় যে একজন সন্তান জন্ম দিচ্ছি। মানে এই যে একটা ফিল্ম শুরু থেকে কনসিভ করলাম এবং তারপরে থিয়েটারে রিলিজ করলো, এই পুরো প্রসেসটা একটা সন্তান জন্ম দেওয়ার মতো। তো তোমার কথা সূত্রে আমার এই কথাটা খুব সুন্দর লেগেছিল সেই সময় আর কি, মনে পড়লো। আমি পরের তর্কে আসি, এটা খুব একটা এখানে বলে রাখা ভালো, আদিত্য অফকোর্স আদিত্য তো আমার বন্ধু, কিন্তু আমার থেকে অনেকটা বড়, এবং ও আমার কাছে অনেকটা মানে কি বলবো একটা সোর্স অফ ইন্সপিরেশন। কারণ আমার মনে আছে 2014 সালে যখন আসা যাওয়ার মাঝে বেরিয়েছিল, আমি খুব মুভড হয়েছিলাম, এবং তারপর ওর সাথে আমার একটা অফকোর্স বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এবং এখনো আমার মনে হয় যে ভারতবর্ষে অন্তত যেসব ইন্ডিপেন্ডেন্ট ছবি হচ্ছে, মানে ওর কাজ বেস্ট বলাটা হয়তো ঠিক হবে না, ওয়ান অফ দ্য বেস্ট আনডাউটেডলি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে যেহেতু তুমি ফিল্ম স্কুলের ব্যাকগ্রাউন্ড থেকে এসছো এবং আমি অনেকটা ফিল্ম স্টাডিজের ব্যাকগ্রাউন্ড থেকে এসছি, তো এইখানে আমরা দেখতে পাই যে বহু ক্ষেত্রেই এই ফিল্ম স্কুল মানে যারা মূলত তারা, আমি বলছি না ফিল্মের থিওরি নিয়ে পড়াশোনা করে না, কিন্তু মূলত তাদের টেকনিক্যালিটিসের দিকেই বেশি ফোকাস করানো হয়, এবং আমাদের স্টাডিজ বা এই ধরনের হিউম্যানিটিসের বিষয় অনেক বেশি থিওরি, সোশ্যাল সায়েন্স, এই দিক থেকে আমরা ফিল্মটাকে দেখি। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখি যখন আমরা ইউনিভার্সিটি বা আমরা ফিল্ম স্কুল থেকে বেরিয়ে যাই, যে একটা ভীষণ দ্বন্দ্ব দেখা যায় এই দুটো থটের মধ্যে। মানে দুপক্ষকে একটা কোনো একটা ভাবে বাইনারিতে রাখে। তোমার কি মনে হয় যে এই দুটো হ্যান্ড ইন হ্যান্ড চলা উচিত, নাকি তোমার মনে হয় যে এই বাইনারিটার কোনো ভিত্তি আছে, না সম্পূর্ণই ভিত্তিহীন? এইটা নিয়ে তোমার এখন একটা হচ্ছে, আমি একদমই খুব একটা ফিল্ম থিওরি নিয়ে আমি পড়িনি, কিন্তু আমাদের ফিল্ম স্কুলে বা যে সেন্সিভিয়াস আমি যে কোর্সটা করেছি মাস কমিউনিকেশন ভিডিওগ্রাফি, এই দুটোতেই থিওরি কিছুটা পড়ানো ডেফিনেটলি হয়। অফকোর্স ফিল্ম স্টাডিজে যতটা গভীরে পড়ানো হয় সেটা অফকোর্স পড়ানো হয় না, তবে থিওরি পড়ানো যে কোনো জায়গাতেই হয়। আমার ব্যক্তিগতভাবে ফিল্ম থিওরি নিয়ে সেরকম কোনো আগ্রহ নেই, কিন্তু আমার যেটা মনে হয় একটা ফিল্ম থিওরির বা থিওরিটিশিয়ান যারা, তারা দুভাবে ফাংশন করতে পারে। এক তো হচ্ছে তারা সেটাকে নিয়ে একটা পুরোপুরি রিসার্চ পারস্যুট, সেটা সম্পূর্ণ ভিন্ন। আরেকটা হচ্ছে তারা মানে যথাযথ ফিল্ম ক্রিটিক তৈরি হবেন, এইরকমই মানে মোটামুটি একটা আন্দাজ করা যায়। এখানে এই ফিল্ম ক্রিটিসিজম বা ফিল্ম থিওরি তার সাথে ফিল্ম মেকিং দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। ভিন্ন বলি এর কোনো বিরোধ থাকতে পারেই না, বিরোধ থাকার কোনো জায়গাই নেই, কারণ এর ধর্মই আলাদা। এবং হ্যাঁ, সমস্যাটা হয়ে যায় যে একজন যদি ফিল্ম মেকার, সে যদি নিজেকে ভাবে সে থিওরিটিশিয়ান, সে যদি এমন কিছু মন্তব্য করে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ ফর থিওরিটিশিয়ান, সেখানে একটু সমস্যা হতে পারে। আবার যে ফিল্ম ক্রিটিক বা থিওরিটিশিয়ান, সে যদি সম্পূর্ণ কিভাবে ছবিটা বানানো উচিত এইরকম টেকনিক্যাল দিকে চলে যায় উইদাউট দ্য নো হাউ, তাহলে সেটা একটা সমস্যার জায়গা হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি দুটো কমপ্লিমেন্টারি টু ইচ আদার। এবং আমার নিজের ধারণা, অন্তত এখন এটা জেনারেলাইজ করে বলা সম্ভব না, কারণ আমি কতটুকু বা পুরো ভারতবর্ষের সিনেমার খবর রাখি, তো মোটামুটি একটা কন্টেম্পোরারি ছবির আমাদের দেশে যা হচ্ছে লেখালেখি দেখে মনে হয় যে এই দুটোর মধ্যে বিরোধিতা কিছুটা আছে, এবং আছে বলেই
মানুষের কাছে একটা কনফিউশন তৈরি হয়েছে। Exactly. অনেক ইয়াং ছেলে মেয়ে যারা ফিল্মে ইন্টারেস্টেড, তাদের অনেকেরই মনে হয় আমি কি ফিল্ম থিওরি নিয়ে ইন্টারেস্টেড বেশি হয়ে গেলে ফিল্ম মেকার হতে পারবো না, অথবা আমি কি ফিল্ম মেকার হয়ে গেছি তাহলে কি আমি আর থিওরি নিয়ে বেশি আমার পড়া উচিত না। এই দুটো সম্পূর্ণ ভিন্ন। কেউ গভীরভাবে থিওরিটিক্যালি পারসুট করলে তার ফিল্ম মেকিং এর পথে কোনো অন্তরায় হয় না, আবার ফিল্ম মেকিংয়েই থাকলে সে যদি থিওরির কিছুই না বোঝে তাহলেও তার কোনো অসুবিধা হয় না। দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস, এবং দুটো আবার একসাথেই দুজনে পারসু করতেই পারে। এটার মধ্যে কোনো বিরত্ব নেই, বরং একটু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ থিওরি যদি থাকে, মানে আমি সেটা খুব গভীরে বলছি না, হয়তো টিলিউজ অত গভীর থিওরি নয়, কিন্তু যেগুলো আন্দ্রে বাজাকি লিখেছেন ছবি সম্পর্কে, বা যে সমস্ত ছবির যে মুভমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেই মুভমেন্টের একটা ইতিহাস, তার একটা মোটামুটি ধারণা, এইগুলো যে কোনো ফিল্ম মেকারের থাকলে তার নিজের ছবিকে কনটেক্সচুয়ালাইজ করতে নিজের কাছে একটু সুবিধেই হবে। এটা কখনো অসুবিধা হবে বলে তো মনে হয় না। আর এই দুটোর মধ্যে বিরোধটা মানে খুবই অমূলক হওয়াটা। তুমি যখন ফিল্ম মেকার হিসেবে একটা ছবি দেখছো, যেটা আমরা একটু আগেও কথা বলছিলাম, যে কোনো যদি টেকনিশিয়ান বা কোনো যদি অ্যাক্টার একটা ছবি দেখে, ধরো হলে দেখানো হচ্ছে ছবি, তখন তার অনেক বেশি চোখ পড়ে যায় তার কাজটার ওপর, কতটা ভালো হয়েছে বা কতটা ভালো হয়নি। তো সেটা তো তোমার নিজের ছবির ক্ষেত্রে হয়ই, কিন্তু তুমি যখন একটা ঘন্টার পর ঘন্টা এডিটিং রুমে কাটাও একটা ছবি তৈরির ওই কনসিভ করার, জন্ম দেওয়ার পদ্ধতিটায়, তারপর যখন তুমি একটা অন্য ছবি দেখতে যাও, অন্য ফিল্ম দেখতে যাও, তোমার বন্ধুর হোক বা অন্য কোনো কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল ফিল্ম মেকারের হোক, তখন কি তোমার সেই দেখাটা বিশুদ্ধ দর্শকের, মানে ওই সেন্স অফ টার্মে বিশুদ্ধ দর্শকের দেখা থাকে? নাকি আমি শুনেছি অনেক ক্ষেত্রে যে বহুজন বলে ছবি একবার বানিয়ে ফেললে বা এডিটিং রুমে ঢুকে পড়লে ছবি দেখাটা বোধহয় আর আগের দেখার অভিজ্ঞতার মতো থাকে না, কারণ আমাদের কনস্ট্যান্ট মাথার মধ্যে চলে যে এইখানে কাটটা হলো, এই কাটটা বোধহয় ঠিক হলো না, এই কালারটা বোধহয় আর একটু বেটার হতে পারতো, এই জিনিসগুলো চলতে থাকে। এবার এটা কি তোমার চলতে থাকে, নাকি তুমি একেবারে শাটডাউন করে ছবি দেখতে বসো, নাকি এই চলতে থাকাটা তোমার ক্রিয়েটিভ প্রসেসটাকে কোনো একটা ভাবে কি বলবো এনরিচ করে? এটা খুব সময়ের সাথে সাথে ভ্যারি করে। খুব অল্প করে বলা যায় যে আগে যখন ছবি বানানোর আগে যখন আমি ছবি দেখতাম, যখন আমি কোনো ছবি বানাইনি, তখন আমি অনেক বেশি টেকনিক্যালি দেখতাম যে কোথায় কাটটা হলো, এডিটিং প্যাটার্নটা কি হলো, কেন এই জায়গায় কাট পড়লো, বা সাউন্ডটা কিভাবে ইউজ করলো। কারণ তখন প্রত্যেকটা সময় যেটা থাকতো ছবি দেখার সময়, অফকোর্স একটা সিনেমার প্রতি ভালোবাসা থেকেই তো সিনেমা দেখা বা বানানোর ইচ্ছে, কিন্তু তখন যেহেতু ছবি বানানোর ইচ্ছেটা প্রকট কিন্তু বানায়নি, তখন সবসময় ছবিটাকে টেকনিক্যালি দেখতাম যে কিভাবে করেছে শেখার জন্য। তার মানে এই নয় যে এখন শিখে গেছি, কিন্তু বানাতে বানাতে হয় কি, এখন যখন আমি ছবি দেখি, এখন আমি ফিল্ম কম দেখি, আগের থেকে অনেক কম দেখি। ছবি বানানোর আগে আমি অনেক বেশি ছবি দেখতাম, এখন কম দেখি, কারণ অনেক বই পড়া হয়নি, অনেক ফটোগ্রাফ দেখা হয়নি, অনেক পেন্টিং দেখা হয়নি, তো বই টই পড়তে বেশি ভালো লাগে, ছবি কম দেখি। কিন্তু যা দেখি এখন আমার কখনোই টেকনিক্যালি আমি দেখি না। এবারে কিছু কিছু ছবি যদি কয়েকটা জায়গা টেকনিক্যালি বলতে ফর্মালি খুব ভালো লাগলো, বা একটা মনে এমন ইমপ্রেশন করলো যে ওই একটা পার্টিকুলার কাট হয়তো মনে একটা খুব গভীর দাগ কাটলো, সেইগুলো তো সে দর্শকেরও, সে মানে তোর ভাষায় বিশুদ্ধ দর্শকের মনেও কিন্তু সেইভাবেই দাগটা কাটবে। কিন্তু এখন আমার মনে হয় না ছবি দেখার সময় আমি, সে আমার বন্ধুর ছবি হোক কিংবা অন্য কারোর ছবি হোক, কিংবা আমার খুব প্রিয় পরিচালকদেরও ছবি হোক, আমি ওইভাবে দেখি না, আমি দর্শকের মতোই দেখি। এবার প্রত্যেকটা দর্শক আলাদা, তার দেখার চোখও আলাদা, কিন্তু টেকনিক্যালি একেবারেই দেখি না। যে থিওরির কথাটা আমরা বলছিলাম, বা যে শুধুমাত্র থিওরি না, মানে ফিল্ম নিয়ে অ্যানালিসিস বা সেই সংক্রান্ত হিস্টোরিওগ্রাফিক্যাল একটা পড়াশোনা বা থিওরিটিক্যাল একটা পড়াশোনা, এটা তুমি যেটুকু করেছো, তোমার কি মনে হয় সেটা কোনোভাবে তোমার ফিল্ম মেকার হিসেবে জার্নি, মানে তো শুধুমাত্র ফিল্ম বানানোর জার্নি নয়, ফিল্ম দেখা, সেইটা অভিজ্ঞতা করাটাও পুরোপুরি বদলে যায়, সেটা জার্নিটাকে কোনোভাবে এনরিচ করেছে বা কোনোভাবে সাহায্য করেছে? এখন আমি তো ওইভাবে ফিল্ম থিওরি পড়িনি বা দেখিনি, তবে হ্যাঁ, মানে যেরকম নিউ ওয়েভ সিনেমা, ফ্রেঞ্চ সিনেমা, নিউ ওয়েভ বা নিউ রিয়েলিজম, আমি প্রচুর ইন্টারভিউ পড়েছি। ফিল্ম থিওরির বই পড়ার বদলে বহু ফিল্ম মেকারের ইন্টারভিউ বা বায়োগ্রাফি পড়েছি বা মেমোয়ার পড়েছি তাদের, স্পেশালি তার্কোভস্কির যেই দুটো বই আছে, টাইম উইদিন টাইম আর স্কাল্পটিং ইন টাইম, সেইগুলো তো ডেফিনেটলি এনরিচ করেছে। মানে থিওরির থেকেও বেশি ফিল্ম মেকারদের নিজের ছবি এবং অন্যের ছবি সম্পর্কে লেখা, এবং কিছু কিছু ক্রিটিক বা কিছু কিছু খুব মানে
একদম যাকে বলে আইকনিক ফিল্মস কলেজ, যেরকম অন্ধ্রে বাজার লেখা, সেগুলো তো ডেফিনেটলি এনরিচ তো করেছে বটেই। তার একটা হচ্ছে যে সেটা ছবি দেখতে একটু মজা লাগে বেশি, যদি আমি ইতিহাসটা জানি, কনটেক্সটটা জানি, বা কি পরিপ্রেক্ষিতে ওই সময় ছবিগুলো হয়েছিল, বা সেই ছবিগুলোর কি রেজাল্ট অন দ্য সোসাইটি ছিল, এইগুলো জানলে সব থেকে বড় কথা দেখতে আরো বেশি আনন্দ হয়। ছবি বানানোর ক্ষেত্রে সুবিধা হয় কিনা এটা বলা যায় না, কিন্তু ছবি দেখতে বেশি মজা লাগে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটা জিনিস, তুমি যেহেতু সাহিত্য নিয়ে খুব ইন্টারেস্টেড, বইপত্র পড়ো নানা ধরনের, তো সাহিত্য আর সিনেমার সংক্রান্ত ধরে আমি একটা ভাবনার কথা ভাবছিলাম, সেটা আমি তোমায় শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা সাহিত্য পড়ি, আমাদের সাহিত্যে আমরা কি পড়ি, আমরা ওয়ার্ডস পড়ি, বিটুইন দ্য লাইন্স পড়ি। তো সেটা পড়ে আমাদের মাথার মধ্যে একটা ঘটনার ছবি নির্মিত হয়। আজকে যখন আমরা ফেলুদা পড়ছি, ফেলুদার হয়তো ইলাস্ট্রেশন রয়েছে, কিন্তু প্রচুর বইয়েরই ইলাস্ট্রেশন নেই, সেগুলো আমার মাথার মধ্যে একটা ছবি তৈরি করে এবং পুরো ঘটনার একটা দৃশ্য তৈরি করে। কিন্তু আমরা যখন একটা ফিল্ম দেখি, তখন কি হয়, সেই দৃশ্যটা খুব স্ট্যাটিক হয়ে যায়। স্ট্যাগন্যান্ট বলবো না, স্ট্যাটিক বলবো না, রাদার বলবো যে এক ধরনের একটা লিমিটেড দৃশ্য বা একটা লিমিটেড ফ্রেম আমাদের কাছে থাকে। এবং বইয়ের ক্ষেত্রে যেটা হয়, সাহিত্যের ক্ষেত্রে, আজকে তুমি ছোটবেলায় আমরা যখন চাঁদের পাহাড় পড়েছিলাম, তারপর ধরো অ্যাডোলেসেন্সে আমরা এবার চাঁদের পাহাড় পড়েছি, এখন আমরা একবার পড়ছি, আবার আরো বড় হয়ে পড়বো, প্রত্যেকবার কিন্তু আমাদের মাথার মধ্যে ওই ছবিগুলো কোথাও একটা গিয়ে চাঁদের পাহাড় নিয়ে বদলে 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 যায়। একই সাহিত্য, একই লাইন পড়ছি, একই জিনিস পড়ছি, কিন্তু বদলে যাচ্ছে। কিন্তু আজকে যদি আমরা পথের পাঁচালী দেখি, বা আমি যদি পথের পাঁচালী পড়া আর দেখা নিয়ে বলতাম, যদি পথের পাঁচালী আমরা ফিল্মটা দেখি, সেটা কিন্তু আমরা যখনই দেখছি, ছবিটা কোথাও একটা গিয়ে ইমেজ এবং সাউন্ড একই থাকছে। এবার আমি এটা তোমাকে খুব দার্শনিক দিক থেকে প্রশ্ন করছি, মানে এই যে ইমেজ বিষয়টার ধারণা, এটা যেহেতু তুমি সাহিত্যও পড়ো, আবার একদিক থেকে তুমি সিনেমাও বানাও এবং সিনেমা দেখো, তো এইটা নিয়ে তোমার ঠিক প্রশ্ন নয়, মানে এইটা নিয়ে তোমার ভাবনাটা কি? মানে এটা নিয়ে প্রচুর আলোচনা আছে, অনেকের অনেক গুণীজনদের লেখাও আছে। এখন এটা একটা খুব বড় আসপেক্ট, এখানে এটাকে মানে চট করে বোঝানো মুশকিল। একটা আমি বলতে পারি, আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, এই যে ছবি বা ফিল্মের ইমেজটা স্ট্যাটিক। আমি যদি মানে খুব ভালো ছবির ক্ষেত্রে, এবার ভালো ছবিও সাবজেক্টিভ, ধরে নেওয়া যাক আমরা যে সমস্ত ছবিকে একদম ভালো ছবি বলে মনে করছি, সে তার ইমেজ স্ট্যাটিক কিন্তু নয়। সেই ইমেজগুলোর যে ইমেজ আমাদের মাথায় চলে, সেগুলো বদলে বদলে যেতে থাকে, সেটা কখনোই স্ট্যাটিক নয়। যদি পথের পাঁচালীর উদাহরণ দেওয়া যায়, এক তো হচ্ছে পথের পাঁচালী বই আর পথের পাঁচালী ছবির মধ্যে ফারাক আছে, কারণ পথের পাঁচালী বইটা অনেক বৃহৎ, সত্যজিৎ বাবু অনেক অংশ বাদ দিয়েই ছবিটি তৈরি করেছেন, এবং সেই জন্য হয়তো ওটা সার্থক ছবিও হয়েছে। কিন্তু পথের পাঁচালী বইটার মধ্যে এমন অনেক কিছু আছে সেটা ছবিতে নেই, এবং সেটার যেটা বইটা পড়লে মনে হয় যে জায়গাগুলো উনি ছবিতে বাদ দিয়েছেন, উনি এমনভাবে কিছু ইমেজ তৈরি করেছেন, সেই ইমেজগুলো কিন্তু বইটা পড়তে পড়তে কখনো ধাক্কা খায় না, বা মনে হয় না যে পথের পাঁচালী বইটাকে একটা ফ্রেমের মধ্যে আটকে দেওয়া হয়েছে, বরং খুলে দেওয়া হয়েছে। যেটা হয়, একটা উদাহরণ দিলে, অপরাজিত যে জায়গাগুলো নেই ছবিতে, সিনেমায় নেই, ওইগুলো পড়তে পড়তে মনে হয় যে এগুলো ছবি হলে কিরকম হতো। সেখানে অনেক একটা ইমেজটা, মানে পথের পাঁচালী পড়ে যে ইম্যাজিনেশন, সেই ইম্যাজিনেশন কিন্তু সত্যজিৎ রায়ের ছবির জন্য আরো এনহান্সড হচ্ছে, কোথাও থেমে যাচ্ছে না। কিন্তু এটা একদম খুব ভালো ছবির ক্ষেত্রে প্রযোজ্য। বেশিরভাগ যদি ভালো সাহিত্য থেকে, একটা মুশকিল হচ্ছে ভালো সাহিত্য থেকে ভালো ছবির সংখ্যা কম। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, আমি একটা উদাহরণ দিতে পারি, আমার একটা খুব প্রিয় বই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস 100 Years of Solitude, অনেকেরই প্রিয়। এর কোনো অ্যাডাপ্টেশনই সেরকম ভালো হয়েছে বলে আমার মনে হয় না, কারণ ওগুলো পড়লে কখনোই মনে হয় না যে মার্কেজের যে ইমেজটা, সেই ইমেজটা ফুটে উঠেছে। সেটা বইয়ের সাথে কতটা তার টেক্সচুয়াল মিল আছে বা না আছে সেদিক থেকে বলছি না, ফিলোসফিক্যালি বা ফিলিং ওয়াইজ, অনুভূতির দিক থেকে কখনোই মনে হয় না মার্কেজের ইমেজটাকে যথাযথভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাতে করে যেটা হয়, ওই ছবিগুলো হারিয়ে যায়, বইটাই থেকে যায়, ইমেজ বলতে ওই বইয়ের লাইনগুলি থেকে যায়। এবং এটা তুমি খুবই ইন্টারেস্টিং বললে, কারণ আমার মনে আছে আমি শেষবার যখন পথের পাঁচালী পড়ছিলাম, মানে আমি পথের পাঁচালী আমরা একাধিকবারই পড়েছি, সবাই পড়ছিলাম, তখন আমার মাথার মধ্যে পথের পাঁচালী ফিল্মটার যে সাউন্ড, ওই সাউন্ডটা ভাসছে। আমি কিন্তু ফিল্মটা অনেকদিন আগে দেখেছি, কিন্তু ওই সাউন্ডটা আমার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ভাসছে। তো আমার মনে হয় কোথাও একটা গিয়ে ভালো সিনেমা
ইমেজ বা সাউন্ডগুলো এভাবেই, তুমি যেটা বললে যে ইমেজগুলো স্ট্যাটিক হয়েও ইমেজগুলো স্ট্যাটিক নয়, বা সাউন্ডটা স্ট্যাটিক হয়েও সাউন্ডটা স্ট্যাটিক নয়, এটা খুবই মানে। আর তুমি এখন রিসেন্টলি কি বই পড়ছো যেটা এখন যেহেতু একটা ফিচার ফিল্ম বানানোর তোড়জোড় শুরু হচ্ছে, খুব বেশি পড়ছি তা না, রিসেন্টলি রেবেকা সলনিটের বেশ কয়েকটা বই পরপর পড়লাম। দ্য ফার অ্যাওয়ে নিয়ার বাই, আ ফিল্ড গাইড টু গেটিং লস্ট। আমার বিশেষ করে নন ফিকশন লেখার প্রতি আমার একটা আলাদা আগ্রহ আছে, তো মোস্টলি নন ফিকশনই পড়ছি। হ্যাঁ, মাঝে মাঝে যেটা খুব আক্ষেপ হচ্ছে যে কতগুলো খুব ভালো বই যেগুলো পড়া উচিত সেগুলো আমার এখনো পড়া হয়নি। যেমন প্রুস্টের, না উচিত হলেও মনে হয় যে একজন পাঠক হিসেবে মনে হয় যে প্রুস্টের সোয়ানসওয়ে বা দস্তয়েভস্কি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ব্রাদার্স কারামাজভ আমি দুবার পড়তে গিয়েও পারিনি, যদিও বইটা সাংঘাতিক টেনেছে তাও পারিনি। অ্যাটেনশন স্প্যান কমে গেছে সেসবের জন্যই হয়তো। দস্তয়েভস্কির ডিমন্স বইটা 2.5 বছর হলো কেনা আছে, এখনো পড়া হয়নি, তো না পড়া বই প্রচুর। রিসেন্টলি এই পড়েছি আরেকটা খুব ইন্টারেস্টিং বই, আমার ভালো লেগেছে পড়ে, মানে যেটা আমার আগে পড়া ছিল না। আমার খুব প্রিয় লেখক মিলন কুন্দেরা, তার প্রথম বইটা আমার পড়া ছিল না, দ্য জোক। সেটা লাস্ট মানে এই রিসেন্টলি পড়া বইয়ের মধ্যে ওই বইটা খুব বিশেষভাবে আমাকে ইমপ্রেস করেছে। আর তুমি তো এমনি মিউজিকও ভীষণ শোনো, মানে হ্যাঁ, মিউজিকটা বরং আমি কন্টিনিউয়াসলি শুনতে থাকো। এবং যেটা আমি একটা জায়গা তোমার আজকে যদিও আমরা তোমার ফিল্ম নিয়ে আলোচনা করছি না, ফিল্ম ধরে ধরে রাদার তোমার ফিল্ম মেকিং এর পদ্ধতি এবং ভাবনা নিয়ে আলোচনা করছি, কিন্তু কালসুবাই আমার মনে আছে একটা জায়গায় যেখানে ন্যারেশনটা চলছে, ভয়েস ওভার ন্যারেশনটা চলছে, এবং আমরা স্ক্রিনে জাস্ট দেখছি যে একটা ইমেজ যেখানে একটা স্ট্যাটিক শটে গ্রামটা দেখানো হচ্ছে, এবং সেখানে ভয়েস ওভারে হলো যে কালসুবাই এবার ওনাদের বাড়িটা ছেড়ে চলে গেলেন, যাদের বাড়িতে এসেছিলেন। আমি পুরো গল্পটা এখানে বলছি না, যারা ছবিটা দেখেছে বা মিথটা জানে বুঝতে পারবেন যে যাদের বাড়িতে ছিলেন কালসুবাই বাড়িটা ছেড়ে চলে গেলেন, এবং এটা একটা খুবই সিগনিফিক্যান্ট অংশ ন্যারেটিভে যেখানে কালসুবাই ছেড়ে যায়। ঠিক তখনই তোমার স্ক্রিনে, ওই স্ট্যাটিক স্ক্রিনে একটা পাখি বসেছিল, পাখিটা ফুরুত করে উড়ে চলে এবং পাখিটাকে দেখাও যাচ্ছিল না, কিন্তু যখন এই কথাটা বললো ন্যারেশনে, যখন ভয়েস ওভারে বলা হলো, তখন আমরা দেখলাম পাখিটা ফুরুত করে উড়ে চলে গেল, এবং আমাদের বুকটা, মানে আমি দর্শক হিসেবে দেখতে গিয়েছিলাম, ওটা ছ্যাঁত করে উঠলো, মানে অ্যাজ ইফ কালসুবাই লিভিং, বা আমি এরকম কোনো মানে চাপিয়ে দিতে চাইছি না। কিন্তু কেন আমি এই কথাটা বলছি, কারণ এইটা একটা অদ্ভুত মানে মিউজিক্যালিটি বা ছন্দ বা রিদিমের ধারণা না থাকলে আমার মনে হয় ফিল্মে এই জিনিসটা চট করে করা যায় না। কারণ ফিল্মের সাথে এই যে ফিল্মের ছন্দ, মিউজিক্যালিটি, রিদিম, এর একটা খুব নিবিড় যোগ আছে, যেটা সত্যজিৎ রায়ও বহু ওনার লেখায় বলেছেন, এবং এটা আমি তোমার ছবিতে খুব পেয়েছি, আমি এটা একটা উদাহরণ দিলাম। এবং সেখান থেকে তুমি বলো, মানে তোমার কি এরকম মিউজিক শোনার, এই যে তুমি সবসময় মিউজিক শুনে যাও, সেই অভিজ্ঞতাটা যখন তুমি এডিট করছো সেই ছন্দে কোনো একটা ভাবে ডিরেক্ট প্রভাব বিস্তার করে? সেইটা ওইভাবে বলা যায় না, তবে নিশ্চয়ই করে, কারণ এখন রিদম তো একটা রিদম অফ লাইফও একটা আছে, মানে একটা ছবির শটে অনেক সময়, মানে আমি যা ব্যক্তিগতভাবে মনে হয় অনেক কিছুই যে ওটা খুব প্রিপ্ল্যান্ড থাকে তা নয়, এডিট করার সময় একটা শট যখন আমরা দেখি বা কাটি, তখন সেই শটটার ইনহেরেন্ট একটা রিদম ধরা যায়, তার সাথে যখন শব্দ বসে, সাউন্ডস্কেপ বসে, তখন যেরকম এই কালসুবাইয়ের যে উদাহরণটা দিলে, এটা কখনোই তো আগে থেকে ভাবা নয়, কিন্তু তখন এরকমও নয় যে ওই ভয়েস ওভারটার সাথে পাখিটা উড়ে যাবে এরকম প্ল্যানিং ছিল। ভয়েস ওভারটা আসে একদম পরে। আমি কালসুবাইটা প্রথমে উইদাউট ভয়েস ওভার এডিট করেছিলাম, অ্যাবসলিউটলি লাইক আ ফটো বুকের মতো, উইথ মানে সাউন্ডও নয়, শুধু ভিজুয়াল এডিট, তারপরে সাউন্ড, তারপরে আমি ভয়েস ওভারটা বসাই একদম শেষে। তখন ন্যাচারালি ওই ডিসিশনটা যে ওই পাখি উড়ে যাওয়ার জায়গায় এটা খুব স্বভাবতভাবেই এসে যায়, এবং তখন আমার কালসুবাইতে মনে হয়েছিল যে যেহেতু ভয়েস ওভারটার সাথে ইমেজের ওরকম ডাইরেক্ট রিলেশন নেই, মানে অর্থাৎ যা বলা হচ্ছে তাই তো দেখানো হচ্ছে না, একটা অ্যাসোসিয়েশন আছে অবলিকলি, তো কিছু কিছু জায়গায় একটু গাইড করে দেওয়ার জন্য যাতে একটু মানেটা তৈরি হয় বা কোথাও একটা কানেকশন ফিল করা যায়, আমরা দু একটা জায়গায় এরকম আমার সাউন্ড ডিজাইনের সাথে বসে আমরা এটা কনসিয়াসলি ডিসিশন নিয়েছি যে এই লাইনটার পরে এইটা হবে, যেন একটা জায়গায় মিডল অফ দ্য ফিল্মে গানটা শুরু হয় ওই ইমোশনটাকে আবার ফিরিয়ে আনার জন্য। এটা করাই হয়েছিল মূলত যেহেতু ইমেজ আর সাউন্ডের সাথে সেরকম ডাইরেক্ট রিলেশন ছিল না, মানে যা বলছি যা তাই দেখছি না, একটা অন্য জিনিস দেখছি,
হয়তো যখন কালসুবের মেইন মিথটা চলছে তখন গ্রামের কারেন্ট কন্টেম্পোরারি ইমেজগুলো দেখছি, মানে একটা কন্ট্রাস্ট ছিল সাউন্ড বা ভয়েস ওভারের সাথে ইমেজের। সেজন্য কিছু কিছু জায়গায় একটু ধরিয়ে দেওয়ার জন্য বা কমিউনিকেটিভ হওয়ার জন্য এইরকম ডিসিশন নেওয়া হয়েছে। সেটা ডেফিনেটলি স্পেশালি ডকুমেন্টারি এডিটের সময় রিদমের ব্যাপারটাতে এসে যাই, বা এমনি এডিটিং জিনিসটাই একটা খুব রিদমের ব্যাপার। মনে হয় মিউজিক শুনলে সেটা হেল্প তো করে বটেই, তবে এক্স্যাক্টলি করে কিভাবে সেটা বলা যায় না, তবে নিশ্চয়ই করে। বরং বলা যেতে পারে যে আমার সিনেমা সেন্সিবিলিটি আমার মিউজিক শোনারকে অনেক বেশি এনহান্স করেছে। আচ্ছা, কারণ আমি মিউজিক ছোট থেকেই শুনতাম, কিন্তু এখন আমার কেন একটা গান ভালো লাগে বা একটা ট্র্যাক ভালো লাগে, আমার অনেকটাই যেসব মিউজিককে শুনে আমার মাথায় একটা ইমেজ ভেসে ওঠে সেই সব মিউজিকের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ি। তো আমার সিনেমা বানানো বা সিনেমা দেখাটা আমার মিউজিক শোনাটাকে খুব ইনফ্লুয়েন্স করেছে। এবং দুটো কোথাও গিয়ে পরস্পরের সাথে সম্পর্ক ওই জন্য আমি ফিল্ম কম দেখলেও যেহেতু মিউজিকটা প্রায় রোজই শুনি, প্রচুর শুনি, আমার সবসময় মনে হয় কিছু না কিছু ফিল্ম আমার মাথার মধ্যে চলছে। ইন্টারেস্টিং। আর আমি কিছুটা তোমার ফটোগ্রাফির জায়গাতে আসি। তুমি একবার বলেছিলে যে কানে তুমি যখন যাও তখন কান শহরটা তোমাকে সেরকম ভাবে মানে আবিষ্ট করে ফেলেনি, যেভাবে তোমায় হয়তো তুমি যখন ইজিপ্টে গেছিলে বা অন্যান্য শহরে গেছিলে যেভাবে আবিষ্ট করেছে। খুব রেগুলার লাগে তোমার শহরটাকে। কান কেন, পুরো মানে ফ্রান্সই আমাকে যে বিশাল একটা লাগে। কিন্তু অদ্ভুতভাবে তোমার কানের তোলা যে ছবিগুলো, স্ট্রিট ফটোগ্রাফি বা বিভিন্ন ফেস্টিভ্যালের যে ছবিগুলো, সেগুলো কিন্তু আমার খুব প্রাণবন্ত, এবং সেগুলোর মধ্যে একটা ভীষণ রকম একটা জীবন্ত ছবি পাওয়া যায়। এবং আমি যদি এই কথাটা তোমার থেকে না শুনতাম, তোমার যদি ছবিটা দেখতাম, তাহলে আমি বিশ্বাস করতাম যে তুমি ওই শহরটাকে খুব ভালোবেসে ফেলেছো। কারণ আমি বলে নিই, কারণ ওই ছবিগুলোর মধ্যে ওই ভালোবাসাটা আছে। এবার এইখানে একটা প্রশ্ন আসে যে আমরা যখন তার সূত্র ধরে আমি বলছি, এটা তুমি সিনেমা দিয়েও বলতে পারো, যে কতটা আর্ট আর কতটা আর্টিফিস, মানে আর্ট কতটা প্রাণ দিয়ে আসে আর কতটা শুধু মানে আমাদের তো আমরা জানি আর্টিফিস ছাড়া আর্ট সম্ভব নয়, কিন্তু প্রাণ ছাড়া কি কখনো কখনো শুধুমাত্র আর্টিফিস দিয়ে আর্ট সম্ভব? মানে এই জায়গাটা নিয়ে তুমি কি ভাবো যে শিল্পের প্রাণ কতটা, আর্টিফিস কতটা, এবং এই জায়গাটাকে কেন্দ্র করে? এটা তো গভীর প্রশ্ন অবশ্যই। একটা কথা ব্যাপার হচ্ছে, আমি তো ফটোগ্রাফটা খুব প্রফেশনালি করি না। আর আমি যেটা আমার খারাপ লাগে, মানে আমার মাঝে মাঝে মনে হয় শুধু ছবি তোলার জন্য আর একটু ঘোরাঘুরি করলে ভালো। বেশিরভাগই ফটোগ্রাফ যেগুলো তুলি সেগুলো সব হয় একটা ছবির লোকেশন রেকি করার সময় তোলা, অথবা কোনো ফেস্টিভ্যাল গেছি সে সময় তোলা। কোনো সময় যে ফটোগ্রাফির জন্য বেরোচ্ছি সে একবার দুবার হয়েছে, হয়তো বেড়াতে গেলাম সেটা। এখন আমি ফ্রান্স সম্বন্ধে আমার এক্সপেকটেশন তুলনায় আমি সেই রকম ইনফ্লুয়েন্সড হইনি। তার একটা কারণ হতে পারে যে আমাদের ইউরোপ সম্বন্ধে জানাটা অনেক বেশি দেন ইজিপ্ট। মিডল ইস্ট সম্বন্ধে আমরা যতটা জানি তার থেকে ইউরোপ, সে আমাদের সিনেমার জন্যই হোক, আমাদের কলোনিয়ালাইজেশনের জন্যই হোক, ইউরোপের কালচার, তার শহর, তার রাস্তাঘাট আমাদের বেশ চেনা। এই একটা কারণে হতে পারে যে সেরকম নতুন লাগেনি, বা সেভাবে একটা যাকে বলে খুবই একটা ডিপলি স্ট্রাইক করার মতো লাগেনি। কিন্তু ফটোগ্রাফিক্যালি ব্যাপারটা আলাদা। মানে এরকম হতে পারে যে একটা কলকাতারই অনেক জায়গা আমার যে বিশেষ ভালো লাগে তা না, কিন্তু আমার ফটোগ্রাফিক্যালি ভালো লাগে। আচ্ছা, মানে এটা আলাদা। অনেক জায়গা হয় যেখানে আমার সময় কাটাতে ভালো লাগে, তার মানে এই নয় যে সে জায়গায় ছবি তুলতে ভালো লাগে। আবার কিছু জায়গা আছে যে আমার হয়তো সময় কাটাতে ভালো লাগে না, কিন্তু ছবি তোলার জন্য আমি সেখানে দিনের পর দিন থাকতে পারি। কিন্তু এটা কি হতে পারে যে তোমার হয়তো তোমার হয়তো ছবি তোলার জন্য যথাযথ মনে হচ্ছে না, কিন্তু কোনো একটা ভাবে তোমার আর্টিফিস দিয়ে বা তোমার ছবি তোলার চোখটা দিয়ে তুমি সেই জায়গাটাকে অনেক প্রাণবন্ত করে ফেলছো। এখন ফটোগ্রাফিটা যেহেতু আমি এত ভালোবাসি, যে কোনো জায়গায় গিয়েই আমি সেখানকার যাকে বলে কিভাবে সেই জায়গাটাকে ফটোগ্রাফ করা যায় ইন দ্য বেস্ট পসিবল ওয়ে, সেটা একটা চলে, আর সেটা প্রাণ থেকেই আসে। তার সাথে সেই জায়গাটা স্পেন্ড করতে সবসময় ভালো লাগে তা নয়। এখন ইজিপ্টে আমার ছবি তোলা অত নেই, কারণ সে সময় আমি অত ফটোগ্রাফি করতাম না। এখন গেলে নিশ্চয়ই অনেক বেশি ছবি তুলতাম। আমি যখন প্যারিসে গেছি তখন আমি অনেক বেশি ছবি তুলি, তাই জন্য ছবি বেশি। তবে মানে প্যারিস শহরটার প্রাণ একটা ডেফিনেটলি আছে, এবং ফটোগ্রাফিক্যালি ওটা খুব এক্সাইটিংও, কিন্তু ওটা খুব আলাদা নয়। মানে ওরকম বম্বেতেও পাওয়া যাবে, মানে শহরের একটা বোরিং ব্যাপার থাকে তো, কারণ কিছু কিছু জিনিস খুব এক হয় প্রত্যেকটা শহরের। যেটা কায়রোতে যখন নেমেছিলাম
যখন গাড়িটা যাচ্ছিল দুদিকে টানা সাহারা মরুভূমি, ওই ইমেজটা আমার কাছে এতটাই এক ধরনের অচেনা এবং এতটা স্ট্রেঞ্জ। ফটোগ্রাফিক্যালি তাকে কিভাবে ধরা যায় সেটা আমি জানি না, কিন্তু সেটা আমাকে আমার অনুভূতিতে অনেক বেশি প্রকট হয়ে আছে। সেজন্য ওটার স্মৃতিটা অনেক বেশি আমার কাছে স্ট্রং, প্রাণবন্ত। তাহলে তুমি কি বলছো যে প্রাণ ছাড়াও আর্টিফিস দিয়ে আর্ট হতে পারে? প্রাণ ছাড়া কখনোই সম্ভব নয়, তবে একটা ফটোগ্রাফির ক্ষেত্রে বলা যায়, যে কোনো আর্টের ক্ষেত্রে, আমি ফটোগ্রাফির প্রাণ ছাড়া কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা বেসিক টেকনিক বা বেসিক ক্রাফট জানা থাকলে কোনো কিছুর প্রতি অতটা ইমোশনালি অ্যাটাচড বা সাংঘাতিক স্ট্রাইক না করলেও একটা মোটামুটি কিছু তৈরি করে দেওয়া যেতে পারে বলে আমার ধারণা। কিন্তু প্রচন্ড ইমোশন থাকলেও কিন্তু আমার ক্রাফটের প্রতি দখল থাকলো না হলে সেটা মুশকিল। তবে ইমোশন আর ক্রাফটের যদি মানে ম্যারেজটা না হয় তাহলে স্ট্রাইকিংলি ভালো কিছু কখনোই হবে না। আরেকটা জিনিস বলবো, সেটা ধরো এখন তুমি তো অ্যানালগ ফটোগ্রাফিও করো এবং আমাদের অ্যানালগের হিস্ট্রি সম্পর্কেও কিছুটা আইডিয়া আছে, যেটা যে ফটোগ্রাফি কথাটা তার মানেই হচ্ছে যে রাইটিং উইথ লাইট, যেটা এখন সম্পূর্ণ বদলে গেছে ডিজিটালে এসে, সবকিছু উইথ নাম্বারস, ডিজিটালি ইজ এভরিথিং নাম্বার। এবং এই প্রচন্ড এখন শুধুমাত্র মানে এই যে ডিজিটাল ইমেজের যে বাড়বাড়ন্ত, মানে আজকে আমরা প্রতি মুহূর্তে, আজকে আমাদের 30-40 বছর কেন, আমাদের 20 বছর আগেও বোধহয় এতটা বেশি ডিজিটাল ইমেজের বাড়বাড়ন্ত ছিল না। এবং সর্বত্র ইমেজ, সর্বত্র, মানে আজকে তুমি একটা ইনস্টাগ্রামের রিল দেখো, আজকে তুমি মোবাইলে তুমি যাই করো, এবং আমরা অধিকাংশ সময় আমাদের মোবাইলে কাটাই, সোশ্যাল মিডিয়ায় কাটাই, সেখানে প্রচুর ইমেজ, প্রচুর ভিডিও, এবং সবকিছুকেই মানুষ এখন কন্টেন্ট বলে। এভরিথিং ইজ কন্টেন্ট, এটা একটা খুব এখনের ট্রেন্ডি কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন ইমেজের মানুষ এবং ইমেজের কারবারি, ইমেজ নিয়েই তোমার ইমেজ তৈরি, ইমেজ নির্মাণই তোমার মূল কাজ এবং পেশা এবং নেশা, তো সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয়, মানে কোথাও গিয়ে কি এই ইমেজগুলো একলা হয়ে যায়, বা এই ইমেজগুলো সমস্ত কন্টেন্টের ভিড়ে হারিয়ে যায়? মানে কারণ আজকে আমি বলছি যে একটা 90s-এ একটা ছবি রিলিজ হলে সেই ছবিটা যখন আমরা হলে দেখছি, তার একটা যে স্যাক্রোস্যাঙ্ক্ট ইমেজের ভ্যালু ছিল, এখন কিন্তু আর ইমেজের ভ্যালুটা সেই রকম স্যাক্রোস্যাঙ্ক্ট নেই। ইমেজটা এখন সবকিছু ইমেজ। এবং একজন যে তোমার একটা ছবির ট্রেলার দেখছে বা আরেকটা ইন্টারন্যাশনাল ফিল্মের ট্রেলার দেখছে, তার পরের মুহূর্তেই সে হয়তো স্ক্রোল করে একটা বিড়ালের ভিডিও দেখছে, কি একজন কাপেলের ভিডিও দেখছে, কি একটা খুব জরুরি পলিটিক্যাল নিউজ দেখছে বা ভিডিও দেখছে, যেটা খুব থ্রেটনিং, লাইফ থ্রেটনিং। এই যে অভিজ্ঞতাটা আমরা প্রতি মুহূর্তে ইমেজের সাথে ফেস করি, সেখানে দাঁড়িয়ে সিনেমার ইমেজ বা ফটোগ্রাফির ইমেজ নিয়ে তোমার কি বক্তব্য? এখন এটা অনেক দীর্ঘ, আর দ্বিতীয়ত যেহেতু আমি আমার মানে ফিল্ম তৈরি যখন শুরু করেছি তখন থেকেই ডিজিটাল ওভারক্রাউডিং অফ ইমেজেস শুরু হয়েছে, তো এর আগে কি ছিল বা ওটার সাথে তফাৎটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সেটা তারাই বলতে পারবেন যারা কাজটা শুরু করেছেন অ্যানালগ এজে এবং ডিজিটাল শিফট হয়েছে। আমাদের ছোটবেলায় অ্যানালগ ছিল, হ্যাঁ, কিন্তু তখন তো আমরা কাজ করিনি, শুধু কাজ না করলে এগুলো, মানে আমার তো কোনো কাজ করতে করতে শিফট হয়নি অ্যানালগ টু ডিজিটাল, তো আমার পক্ষে ওটা বলা সম্ভব নয়। তবে সবকিছুরই একটা ঠিক মানে ভালো দিক খারাপ দিক দুই থাকে। একটা বলা যেতে পারে যে আজ থেকে 20 বছর আগে একটা ছবি তৈরি করাটা খুব চ্যালেঞ্জিং ছিল, এখন সেটা অনেকটা কিছুটা হলেও সহজ হয়েছে। আবার আজ থেকে 20 বছর আগে হয়তো, এটা আমি একটু আন্দাজেই বলছি কারণ যেহেতু এক্স্যাক্টলি তো বলতে পারবো না, যা পড়ে টোড়ে লোকের সাথে কথা বলে মনে হয়েছে ছবিটা 20 বছর আগে বানানো চ্যালেঞ্জিং ছিল, কিন্তু বানানোর পরে সেটা প্রেক্ষাগৃহে মানে ডিস্ট্রিবিউশন যাকে বলে মানুষের কাছে পৌঁছানোটা হয়তো একটু সহজ ছিল, কারণ আর অন্য মাধ্যম এত ছিল না। এখন বানানো সহজ হওয়াতে যেটা হয়েছে পৌঁছানোটা কঠিন হয়ে গেছে, যদিও মাধ্যম বেড়ে গেছে। এবার এটা ডেমোক্রেটাইজেশন যখনই হচ্ছে কোনো ইমেজের বা একটা মিডিয়ামের, তখন এটা হবেই। একটা রাস্তা খুলবে তো তার অন্যান্য অনেকগুলো চ্যালেঞ্জিং দিক থাকবে। এতে অনেক ভালো ছবি, ভালো ফটোগ্রাফ, স্পেশালি ফটোগ্রাফ আমি বলবো, কারণ ছবি এখনো একটা ফিল্ম যে রিচটা পায়, মানে আমার ছোট একটা ছবি বানিয়েছি, সেটা কানে গেছে, যত লোক দেখেছে বা তা নিয়ে উৎসাহিত, কিন্তু সেটা ফটোগ্রাফির ক্ষেত্রে খুব কঠিন আমার পার্সোনালি মনে হয়। কারণ এখন একজন ফটোগ্রাফারের শুধুমাত্র একটা দারুণ ফটোগ্রাফ তুললেই তার কাজ শেষ হয়ে যায় না। তার জন্য তাকে ফটো এসেইস্ট বা ফটো জার্নালিজমের দিকে সে যদি না যায়, হয়তো তার জন্য
টিকে থাকা মুশকিল। তো ফটোগ্রাফারদের ক্ষেত্রে আমার মনে হয় চ্যালেঞ্জটা অনেক বেশি, এবং সেখানে ভালো ফটোগ্রাফ খারাপ ফটোগ্রাফের পার্থক্য করাটা অনেক কঠিন হয়ে পড়েছে। সিনেমা এখনো ফর্চুনেটলি, যেহেতু সিনেমাটা বানানো আরেকটু মানে টেকনিক্যালি একটু চ্যালেঞ্জিং, আরেকটু হ্যাপার ব্যাপার, তো ও সিনেমার ডেঞ্জারটা অতটাও নয় যতটা ফটোগ্রাফির। মানে আমি যদি ফটোগ্রাফিটা পেশা হিসেবে নিতাম, আমার মনে হয় আমার অনেক বেশি, আরো বেশি আনসার্টেন হতো আমার পেশাটা। তো সেটা ফটোগ্রাফারদের ক্ষেত্রে ডেফিনেটলি ডিজিটাল এসে যাওয়াতে জিনিসটা খুব মুশকিল হয়ে গেছে এবং বোঝা। একই সাথে এই যে আমরা সমস্ত কিছুকে কন্টেন্ট বলি, এটা একটা যে সবকিছুই এটা হচ্ছে আমাদের একদমই কাছে কনজিউমার একটা content। সোসাইটিতে কন্টেন্ট বলা, এটা তো আমরা বলি না, এটা অ্যাকচুয়ালি আমাদের মার্কেট বলতে শেখায়। এটা একটা অতি বাজে ব্যাপার। কন্টেন্ট মানে ফিল্মের কন্টেন্টও কন্টেন্ট, একটা ডিজিটাল কোনো কিছু নিউজও কন্টেন্ট, এটা একটা মার্কেটিং আমাদের শেখায়। তবে আমার মনে হয় যারা দর্শক, মানে যারা সেন্সিবল দর্শক, সেন্সিবল পাঠক, তারা এইগুলোকে খুব আমল দেবে না। কারণ এই কন্টেন্ট বলাটার সাথে কিন্তু ডিজিটাল হওয়া বা ডেমোক্রেটাইজেশন হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি একটা মার্কেটে চাপিয়ে দেওয়া শব্দ, যেটা খুবই মানে যেখানে সমস্ত কিছুকেই একইভাবে দেখা হয়, একইভাবে হোমোজেনাইজ করে দেওয়া একটা হয়। আর্টও একটা কন্টেন্ট, আবার একটা সবই কোথাও content। গিয়ে একটা বোতলের ছবিও একটা কন্টেন্ট। কন্টেন্ট এটা একেবারেই মানে এটা শিল্পী বা আর্টিস্টদেরও করা নয়, এটা দর্শক বা পাঠকদেরও করা নয়, এটা তাদের উপর চাপিয়ে দেওয়া একটা শব্দ, যেটাকে খুব একটা আমল দেওয়ার আমার তো মনে হয় না কোনো দরকার আছে। আর শেষে তুমি আপাতত তুমি যে সামনে ফিচার ফিল্মটা করছো, যেটার জন্য এখন তোমার কাজ চলছে, সেটা নিয়ে যদি কিছু বলো। এটাই প্রথম, মানে যদিও আমি বাঙালি, কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ, কিন্তু আমি এখন অব্দি একটাও সেরকম বাংলা ছবি করিনি। সব শর্ট ফিল্মই আমার অন্য ভাষায়, কাশ্মীরি, মারাঠি, নেপালি ইত্যাদি। এই প্রথম একটা ফিচার ফিল্ম করছি, তো স্বভাবতই ইচ্ছে মাতৃভাষায় করা, তো সেটা চেষ্টা করা হচ্ছে। ছবিটা এখন প্রিপারেশন স্টেজে আছে, কবে কি হবে বলা যাচ্ছে না। আমরাই মানে আমার যে কোম্পানি ইউটার্ন পিকচার্স, আমার আর পৃথ্বীজয়, আমরাই আপাতত প্রযোজক পরিচালক। দেখা যাক এখন কি দাঁড়ায়। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ তোমার আগামী ছবির জন্য, থ্যাংক ইউ সমস্ত কাজের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।